বাংলাদেশের মধ্যে গত 2-3 দিন ধরে কি পরিমাণ জঙ্গিদের তাণ্ডব চলেছে আমরা সকলেই অবগত আছি এবং সারা বিশ্ব অবগত আছে। শুধু জঙ্গিদের তাণ্ডব চলা নাই, জঙ্গিরা আওয়ামী লীগের সাবেক এমপিদের বাসায়, মন্ত্রীদের বাসায় আবার অগ্নিসংযোগ করেছে এবং অনেক আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে ধরে ধরে জবাই করে দিয়েছে, মেরে ফেলেছে, অনেককে গুম করে ফেলেছে। এই 3-4 দিনে তারা হাদির মৃত্যুকে ইস্যু করে, কিন্তু যে হাদির মৃত্যুকে নিয়ে ইস্যু করে এই সকল কার্যকলাপ করেছে, কিন্তু এই হাদি যে নামটা দিয়ে তাকে মিডিয়ার মধ্যে পরিচয় করানো হয়েছে সেই নামটাই ভুয়া। তার অরিজিনাল নাম হচ্ছে ওসমান গনি, আর হাদি এই নামটা হচ্ছে তার বাবার। পাশে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি তার ঢাকা ভার্সিটির যে পরিচয়পত্র দেওয়া হয়েছে সেখানের মধ্যে। এই হচ্ছে বাস্তবতা। তারা লুঙ্গির তলা থেকে নাম পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে। কথা বুঝেন নাই? তার বাবার নাম হচ্ছে ওসমান আব্দুল হাদি। তার বাবার নামটা পরিপূর্ণভাবে সে ব্যবহার করে নাই। তার নাম কি ব্যবহার করেছে? ওসমান শরীফ ওসমান হাদি। এটাই হচ্ছে রিয়েলিটি। এরা লুঙ্গির তলা থেকে নাম পর্যন্ত চেঞ্জ করে মুনাফিকি কার্যকলাপ করে এখন তাকে শহীদ ঘোষণা করা হচ্ছে। তার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে জঙ্গি হামলা চালানো হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে এবং বাংলাদেশের সুনামধন্য যে 2টা পত্রিকা প্রতিষ্ঠান আছে, ডেইলি স্টার এবং প্রথম আলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই সার্বিক বিষয় পর্যালোচনা করে গতকালকে শেখ হাসিনা দিল্লির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে। সেখানে ভারতের শীর্ষ পর্যায়ের অনেকেই ছিল, কূটনীতিক এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ছিল। সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়, কারণ তারা শুধু এগুলা করে ক্লান্ত হননি। তারা আবার ধানমন্ডি 32-এ আক্রমণ করেছে, ধানমন্ডি ভাঙা বাড়িতে আবার ভাঙতে গিয়েছে, অগ্নিসংযোগ করেছে। তারা কি করতে চাচ্ছে তারা নিজেরও বুঝতে পারতেছে না, কারণ তাদেরকে বাধা দেওয়ার কেউ নাই। তারা গতকালকে সেনাবাহিনীর একজনকে বলতেছে আমাদের কাছে টাইম নেই, আমাদের ভেঙে তাড়াতাড়ি অন্য জায়গায় যেতে হবে। সেনাবাহিনী হা করে তাকিয়ে আছে, পুলিশ হা করে তাকিয়ে আছে। রাষ্ট্রই এই জঙ্গিদেরকে মদত দিচ্ছে, রাষ্ট্র এদেরকে আশকারা দিচ্ছে। সেই কারণে তারা সারা বাংলাদেশের মধ্যে জঙ্গি আক্রমণ করতে পেরেছে এই 2-3 দিনে। আজকেও তারা হাদির জানাজা নামাজের পর জঙ্গি আক্রমণের প্ল্যানিং সাজিয়ে ফেলেছে। দেখবেন প্রত্যেক জায়গায় তারা বিভিন্ন ধরনের অঘটন ঘটাবে। পুলিশ দাঁড়িয়ে থাকবে, আর্মি দাঁড়িয়ে থাকবে। আরে ভাই, এই বাংলাদেশটা তো শুধু এই জঙ্গিদের না, আর্মিদেরও তো, পুলিশেরও তো, এবং সকলের। বাংলাদেশটার যে এই সকল গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে, কই সেনাবাহিনী এখন কেন কিছু করছে না? এই ওয়াকারুজ্জামান বলেছিল না 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের দায়িত্ব তিনি নিচ্ছেন, আর বাংলাদেশে কোনো ধরনের অঘটন ঘটলে, বাংলাদেশের কোনো ক্ষতি হলে সকল কিছু দায়ভার তিনি নেবেন। কই, তিনি তো দায়ভারও নিচ্ছে না এবং এগুলো প্রতিহত করছে না, জঙ্গিদেরকেও ধরছে না। তাই নয় কি ডক্টর ইউনূস সম্পূর্ণরূপে এদের মদত দিচ্ছে। এই মব কালচারকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে ডক্টর ইউনূস সরকার। এভাবে একটা বাংলাদেশ চলতে পারে? তাই শেখ হাসিনা গুরুত্বপূর্ণ যে বৈঠকটা করেছে সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো তিনি নিয়েছে। ওনার ভিতরগত যে আলোচনা হয়েছে সেগুলো তো আমরা সম্পূর্ণরূপে জানতে পারবো না, এবং ভারতীয় কূটনীতিক অনেক যারা উপস্থিত আছে তারাও হয়তো কোনো সাজেশন দিয়েছে শেখ হাসিনাকে যে দলীয় নেতা কর্মীদেরকে কিভাবে হয়তো রাজপথে নামতে হবে, জনগণকে নিয়ে কিভাবে রাজপথে নেমে এই সরকারের পতন ঘটাতে হবে, এবং পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকারকে কিভাবে পতন ঘটাতে হবে। কূটনীতিক ভাবে হয়তো ভারত আমাদেরকে অনেক সাহায্য করবে, কিন্তু সাহায্য করলে চলবে না। শেখ হাসিনাকেও মাথা খাটিয়ে এবং শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের যে সকল নেতারা ওই বৈঠকে ছিল তাদেরকেও মাথা খাটিয়ে তারা আওয়ামী লীগকে আরো শক্তভাবে সংগঠিত করতে হবে এবং ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট দিতে হবে, এবং অনেক নেতা কর্মীকে বাংলাদেশে আসতে হবে। কারাবরণ হোক, অন্তত আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আসে তারা কনফিডেন্স পাবে, তারা রাজপথে নামার সাহস পাবে। এখন সকল শীর্ষ পর্যায়ের নেতারা যদি বিদেশে বসে থাকে, মধ্যম পর্যায়ের নেতারাও যদি বিদেশে বসে থাকে, তাহলে আওয়ামী লীগের সাধারণ তৃণমূলের কর্মীরা সাহস পাচ্ছে না রাজপথে নামার। এই সকল জঙ্গিদেরকে প্রতিহত করতে পারছে না, কারণ তাদেরকে পুলিশ সাপোর্ট দিচ্ছে না, সেনাবাহিনী সাপোর্ট দিচ্ছে না, এবং সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে সকল কিছু দেখছে, কারো জানার নিরাপত্তা নাই। তাই সেনাবাহিনীর উপর আন্তর্জাতিকভাবে প্রেশার ক্রিয়েট করতে হবে, পুলিশের উপর আন্তর্জাতিকভাবে প্রেশার ক্রিয়েট করতে হবে, যাতে এই জঙ্গিদেরকে প্রতিহত করে এবং আওয়ামী লীগ রাজপথে নামতে পারে, তাদের দাবি আদায় করতে পারে। আওয়ামী লীগ এবং ভারতের কূটনীতিকরা শুধু বৈঠক করলে হবে না, বৈঠকের মধ্যে এই সকল বিষয় যাতে মাঠের মধ্যে ফলপ্রসূ হয় সেই ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে। এর আগে শেখ হাসিনা অনেক বৈঠক করেছে দিল্লিতে, নেতাদের উদ্দেশ্যে অনেক কিছু বলেছে, কিন্তু নেতারা সেটা মাঠের মধ্যে প্রতিফলন ঘটাতে পারছে না এবং সাংগঠনিকভাবে অনেক শক্তভাবে গুছিয়ে নিতে পারছে না। তার মেইন রিজন হচ্ছে শেখ হাসিনার সামনে ওরা হ্যাঁ বলে, করবো বলে, কিন্তু জায়গা বরাবর গেলে কর্মীদেরকে ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট দেয় না, কর্মীদেরকে উজ্জীবিত করে না,
জাস্ট টেলিগ্রামের মধ্যে তারা চাপা কিছু মেরে তারপর বিদায় নিয়ে নেয়, আবার রাতের বেলা ঘুমিয়ে সকালে উঠলে সকল কিছু ভুলে যায়। এভাবেই 15-16 মাস চলছে, আরো কয় মাস চলে জানি না। শেখ হাসিনাকে আশ্বস্ত করে মিথ্যা আশ্বাস দিয়ে তো লাভ নাই, বৈঠকের পর বৈঠক করে লাভ নাই। ভারত কূটনীতিক ভাবে সাহায্য করবে, ভারত আর্মি পাঠিয়ে, ভারতের জনগণ পাঠিয়ে বাংলাদেশে তার আন্দোলন করিয়ে দাবি আদায় করে দিবে না। আমরা বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা আছেন আপনারা এবং সাধারণ জনগণকে নিয়ে আপনাদেরকে আন্দোলন করতে হবে এবং আপনাদের দাবি আদায় করতে হবে। রাজপথে নামা ছাড়া এই সকল জঙ্গিদেরকে প্রতিহত করা ছাড়া আর কোনো অপশন নেই। আপনারা যখন রাজপথে নামবেন এবং সাধারণ জনগণকে নিয়ে রাজপথে নামবেন, তখন সেনাবাহিনী এবং পুলিশ এখন যেভাবে চুপ আছে ওইভাবেই চুপ থাকবে, কোনো পক্ষে যাবে না। হয়তোবা আপনাদের অবস্থান ভালো থাকলে তাহলে পুলিশ হয়তো আওয়ামী লীগের পক্ষেও থাকতে পারে, সেনাবাহিনী হয়তো মোড় ঘুরিয়ে ফেলতে পারে, কিন্তু আপনাদের শক্তি প্রদর্শন করতে হবে। বাঙালি হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আপনি শক্তি প্রদর্শন করতে না পারলে, কোনটা অবস্থায় ঘরে বসে থাকলে, নেতারা বিদেশে বসে বসে টেলিগ্রামে চাপাবাজি করলে কোনো লাভ হবে না। যে লাউ সে কদু। কয়েকদিন পর পর এই জঙ্গিরা প্ল্যানিং করে করে দেশটা গরম করবে, আবার বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা করবে, আগুন চালিয়ে দিবে, না আওয়ামী লীগের কর্মীদেরকে পিটিয়ে মেরে ফেলবে এবং বিভিন্ন আওয়ামী লীগের কর্মীদেরকে জেলে ভরে দিবে। তারা শুধু ইস্যু খুঁজবে কিছুদিন পর পর, যাতে চাঙ্গা থাকে সকল ব্যাপার। তার মানে এভাবে চলতে থাকবে যদি আপনারা স্ট্রং ভাবে কোনো পদক্ষেপ না নেন। কারণ রাজনীতি হচ্ছে হয়তো রাজপথ, না হয় জেল। রিস্ক নিতে হবে। যারা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় সবচেয়ে সুবিধাভোগী ছিলেন তারাই সবচেয়ে বেশি রিস্ক নিতে হবে, কিন্তু এখন উল্টো হয়ে গিয়েছে। যারা সুবিধাভোগী ছিল না তারা রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত, আর যারা সুবিধাভোগী ছিল, হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, তাদের ফ্যামিলি নিয়ে বিদেশে বসে আছেন। আর যারা আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী ছিল না তারা রিস্ক নিতে প্রস্তুত হওয়ার পর তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছেন না, উজ্জীবিত করছেন না। এভাবে করে ভাই ক্ষমতা আসতে পারবেন, রাজনীতিতে ফিরতে পারবেন? বাঁচবেন আর কয়দিন রে ভাই? কুত্তার জীবন বেঁচে তো লাভ নাই, বাঘের মতো একদিন বেঁচে থাকেন না। সাহস দেখান না, নিজেরা সাহস দেখাতে না পারলে কর্মীদেরকে উজ্জীবিত করেন, সাহস দেখান, কর্মীদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেন যে তোর কিছু হয়ে গেল আমি তোর ফ্যামিলিকে দেখবো, ভরণ পোষণ চালাবো, তুই জেলে গেল তোকে জেলে দেখবো, জামিনে বাইর করবো। এভাবে করে কনফিডেন্স দেন না। কত টাকা যাবে? একটা এমপি যদি 50 কোটি টাকা বাজেট করেন তাহলেই খেলা ঘুরে যায়। শুধু 50 কোটি না, 5 কোটি টাকা বাজেট করেন ভাই, একটা এমপি কম না হলো 500-1000 কোটি টাকা কামাইছেন না আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়? দলের জন্য, নিজের কর্মীদের জন্য আমি সর্বনিম্ন 5 কোটি টাকা করে বাজেট করতে বলছি, সেটা করেন। সেটাও করবেন না। আপনার শুধু ফ্যামিলির চিন্তা, আপনার ফ্যামিলির কি হবে? আরে ভাই, আপনার ফ্যামিলি 14 পুরুষ পর্যন্ত খেয়ে যেতে পারবে আপনি যে টাকা কামিয়েছেন, তার অর্ধেক টাকা দলের জন্য, কর্মীদের জন্য খরচ করেন। কর্মীদের কারণে তো আজকে আপনি এমপি হয়েছেন, কর্মীদের কারণে তো টাকার মালিক হতে পেরেছেন, কামাতে পেরেছেন। সেগুলা দিকে ফোকাস দিতে হবে। শেখ হাসিনা বৈঠক বসবে, ভারতের কূটনীতিকরা বৈঠক বসবে, বিভিন্ন ধরনের প্ল্যানিং হবে, প্ল্যান এ বি সি হবে, কিন্তু রাজপথে প্রতিফলন ঘটাতে না পারলে, কর্মীদের মনের মধ্যে আপনি এগুলো ঢুকাতে না পারলে, কর্মীদেরকে রাজপথে না নামাতে পারলে কোনো কিছুই সফল হবে না। আর সফল হতে না পারলে আপনারা বিদেশ থেকে আসতে পারবেন না, বিদেশেই মরতে হবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে দেরি হবে। তাই বৈঠকের পর বৈঠক হবে, কাজের কাজ কিছুই হবে না। তাই কাজের কাজ করতে হলে আমি যে সকল কথা এই ভিডিওতে বলেছি সে সকল কথা বেসিক ফলো করতে হবে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। এখন অনেক দেরি হয়ে গিয়েছে, তাই সঠিক কাজটি সঠিক সময়ে করুন। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা গেছেন, তার লাশ দেশে এসেছে। এই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় রাজনীতিতে এক ধরনের উথাল পাথাল চলছে। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর, প্রায় 18 বছর পর দেশে ফিরবেন আগামী 25 তারিখ, এমন খবর এখন পর্যন্ত রয়েছে সবার কাছে। এটি নিয়েও রাজনীতিতে এক ধরনের চাপা উত্তেজনা কিন্তু আছে। আর সব মিলিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী কার্যক্রম একটু ঢিমে তালে চললেও, মানে এই যে হাদিকাণ্ড সহ অন্যান্য ঘটনার প্রেক্ষাপটে রাজনীতিতে নির্বাচনটা সেভাবে উচ্চারিত হচ্ছে না। কিন্তু তারপরও সবাই যে যার জায়গা থেকে এই সময়ের রাজনীতিকে ধারণ করবার এবং এ থেকে বেঁচে থাকবার, এগিয়ে যাবার পরিকল্পনা নিয়ে সবাই এগোচ্ছে, এরকম অনেকে বলছেন। এর মধ্য দিয়েই আমি দেখলাম যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে একটি আলোচনা আবার উঠছে। সেটি কি? সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কি বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, এরকম তো বিষয়টা আমরা জানি যে এই আলোচনা কম বেশি সব জায়গায় ছিল, আছে, সন্দেহটা আছে, সংশয়টা আছে সবার মনে। কারণ অন্তর্বর্তী সরকার আমরা জানি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে,
এবং নির্বাচন কমিশন তারই ধারাবাহিকতায় এই দলটির নিবন্ধন স্থগিত করেছে। এই অবস্থায় যে নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ, এটি আসলে কেউ মনে করছেন না। কিন্তু দলটির সভাপতি শেখ হাসিনা বলছেন এই নির্বাচনে আমরা আছি, আমরা মানে আওয়ামী লীগ আছে এই নির্বাচনে। কথাগুলো তিনি সরাসরি উচ্চারণ করেননি, তবে তার সাম্প্রতিক যে কথাবার্তা, তিনি যে বিভিন্ন সময়ে অনলাইনে তার দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, তার সারমর্ম যদি আমরা করি, এই বার্তাটি কিন্তু আসে যে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে, এরকম একটি বার্তা। কিন্তু এটা তো সত্য যে এটা স্পষ্ট যে সরকার, অন্তর্বর্তী সরকার কিছুতেই চাইছে না যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলে নির্বাচনটি করতে চায়। তো সাধারণ মানুষ হিসেবে আমরা প্রশ্ন তুলতেই পারি, যে দলের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, দলটির সিনিয়র নেতাদের এক অংশ দেশের বাইরে, একটা অংশ কারাগারে এবং একটা অংশ দেশের অভ্যন্তরে লুকিয়ে আছেন, প্রকাশ্যে দলটির তেমন কোনো কর্মসূচি নেই। উপরন্তু অন্তর্বর্তী সরকারের যে তীব্র পুলিশি আক্রমণ, হামলা মামলার যে চক্করের মধ্যে রয়েছে দলটি, বলা যায় একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে, মানে বেশ বিপর্যস্ত। সেই দল ভোটের মাঠে থাকার আত্মবিশ্বাস পায় কোথা থেকে, এই প্রশ্নটি কিন্তু আসে। কারণ মানে এমন কথা বলার পেছনের ভিত্তি কি, কথাটা তো সরাসরি কেউ বলেননি, কিন্তু শেখ হাসিনার অনেক কথার সারমর্ম এই কথা, এবং এর ভিত্তিটাই আসলে আমরা আজকে বুঝতে চেষ্টা করব, খুঁজতে চেষ্টা করব। কারণ এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতি, আগামী দিনের বাংলাদেশের গতি প্রকৃতি, সর্বোপরি ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উপরে চাপটা কত বড় আকারে আসছে, এটি আমরা বুঝতে পারবো। তফসিল ঘোষণা হয়েছে গত 11 ডিসেম্বর। 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তখন থেকে যে বলছিলাম যে শুধু রাজনীতি নয়, গোটা অন্তর্বর্তী সরকারই যেন উলু নাচন নাচতে শুরু করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়কের কথা বলছিলাম, এবং সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যুর ঘটনা, সব মিলিয়ে এক ধরনের রাজনৈতিক ভূমিকম্প বা সুনামি আইন শৃঙ্খলার ক্ষেত্রেও, এটি আমরা প্রত্যক্ষ করছি। আপনাদের নিশ্চয় মনে আছে, তফসিল ঘোষণার বহু আগে থেকেই প্রফেসর ইউনূস ঢাকায় সফররত যুক্তরাজ্যের এক মন্ত্রীকে জানিয়েছিলেন কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, কেন দেওয়া যাবে না। এবং বিদেশি বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারেও তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন, যদিও অনেক মানে জটিল করে ফেলেছেন, পেঁচিয়ে ফেলেছেন সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে সাক্ষাৎকারের সময়। তবু এটি স্পষ্ট যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, নেবে না বা নিতে দেওয়া হবে না, এটি ছিল মোদ্দা কথা। এছাড়া আমরা দেখেছি সরকারের একাধিক উপদেষ্টা, প্রশাসনের সংশ্লিষ্ট মহল, এমনকি নির্বাচন কমিশন, সবার বক্তব্যে একটাই সুর বেজেছে, একটাই সুর আমরা পেয়েছি, সেটি হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এজন্যই প্রশ্ন উঠছে, নির্বাচন তাহলে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না? মানে যদি না হয়, তাহলে এরকম নির্বাচন আন্তর্জাতিক মহল কি মেনে নেবে কিনা? আমরা অনেক পর্যবেক্ষক আসবার কথা শুনছি দলে দলে, কিন্তু সেই সব পর্যবেক্ষকরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে এই নির্বাচনকে কিভাবে নাম্বারিং করবেন, কিভাবে র্যাঙ্কিংটা তারা ঠিক করবেন, সেটি একটি প্রশ্ন। এছাড়া দেশের মধ্যেও একটা বিরাট অংশ চাইছেন আগামী ভোটটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, অংশগ্রহণমূলক হয়, সুষ্ঠু হয়, অবাধ হয়, নিরপেক্ষ হয়, যেন তারা তাদের ভোটাধিকারটি যথাযথভাবে প্রয়োগ করতে পারেন। আর আন্তর্জাতিক বিশ্বের কথা তো বললামই, অনেক দেশ, অনেক গুরুত্বপূর্ণ সংস্থা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে, নির্বাচনের বিষয়ে কথা বলেছে, বলছেন, তারা চাপ প্রয়োগ করছেন। কমনওয়েলথ মহাসচিবের কথা আমরা স্মরণ করতে পারি এই মানে ইস্যুতে। তবে যাই বলি না কেন, সবার কিন্তু একটা উদ্বেগ কাজ করছে। সেটা কি, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যাদের উল্লেখযোগ্য ভোট ব্যাংক রয়েছে, এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। দলটি নির্বাচন বয়কট না করা সত্ত্বেও, মানে আওয়ামী লীগ তো এখনো প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি যে তারা নির্বাচন বয়কট করছে। যদিও একবার বলা হয়েছে যে তারা, যদি বলা হয়
কেন্দ্র থেকে তার আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না, সেখানে অংশগ্রহণমূলক ভোট বা ভোটের যে হার এটি নিয়ে প্রশ্ন উঠবে। যাই হোক, সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনি আবার বলেছেন যে নির্বাচন প্রতিহত করবেন। আসলে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি কি, আজকে যে ইস্যুটি নিয়ে আলোচনা করছি সেখানে বয়কটের কথাও নেই এবং প্রতিহত করবার কথাও নেই, বরং মানে বলা আছে বা বলবার চেষ্টা যেটি দেখা গেছে সেটি হচ্ছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। অর্থাৎ এই কারণেই আওয়ামী লীগ চায় যে নির্বাচনটি সত্যি অন্তর্ভুক্তিমূলক হোক, অংশগ্রহণমূলক হোক, যাতে আওয়ামী লীগও অংশ নিতে পারে। আর এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা আমরা বলি, আন্তর্জাতিক মানদণ্ড যদি আমরা দেখি তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা তো হয় আসলে মূলত প্রতিদ্বন্দ্বিতা থেকে, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতাই যদি না থাকে একটি নির্বাচনে, তাহলে সেই ভোট যদি অনুষ্ঠিতও হয় হতে পারে, কিন্তু সেই ভোটের মাধ্যমে যে প্রতিনিধিত্ব নির্বাচিত হবে সেইখানে কিন্তু বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। এই জায়গাতেই ইউনূস সরকার আসলে চাপে আছে বা চাপে থাকবে, এটি আমার মনে হয়। এই প্রেক্ষাপটেই শেখ হাসিনা প্রায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন, এটি আমরা দেখছি তিনি অনেকদিন ধরে বলছেন। সরকার যদিও এটি ভালোভাবে নিচ্ছে না, চাইছে না যে তিনি কথা বলুন, কিন্তু তিনি বলছেন। এবং সম্প্রতি দেখা যাচ্ছে যে তিনি সংসদীয় আসন অনুযায়ী তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন। সম্প্রতি এক অডিও বার্তায় তিনি দাবি করেছেন, আওয়ামী লীগকে যতই দোষারোপ করা হোক না কেন, বদনাম করা হোক না কেন, দেশের মানুষের একটা বিশ্বাস কিন্তু আছে, আস্থা আছে আওয়ামী লীগের উপর। সেটা কি, এই দেশটি মানে দেশটির উন্নয়নে, মানুষের উন্নয়নে, মানুষের কল্যাণে আওয়ামী লীগ কাজ করেছে, কাজ করে, কাজ করবে, এরকম একটি আস্থা বিশ্বাসের কথা তিনি বলেছেন। তিনি দাবি করেছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে বিপুল সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার যে সুবিধা সেটি থেকে তারা বঞ্চিত হবেন বা থাকবেন। জানা গেছে আওয়ামী লীগ কমিশন ঘোষিত মানে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে, এটা আমরা জেনেছি, কিন্তু নির্বাচন বয়কট করছে না এখন পর্যন্ত। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ একটি দল যাদের নিবন্ধন স্থগিত, তারা কিভাবে নির্বাচনে অংশ নেবে, এই প্রশ্ন তো উঠতেই পারে। তাহলে আরেকটি প্রশ্নের সঙ্গে সঙ্গে উঠতে পারে যে তাহলে কি আওয়ামী লীগ পরোক্ষ কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে? সম্প্রতি শেখ হাসিনা দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন তার অডিও বার্তায়, আপনারা ঘরে ঘরে গিয়ে প্রচার করুন আওয়ামী লীগ নারীর ক্ষমতায়ন এবং তরুণ সমাজের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য কি কি কাজ করেছে। গত 15.5 বছরে দেশের আর্থসামাজিক উন্নয়নে বা আর্থসামাজিক ব্যবস্থায় কি কি আমূল পরিবর্তন ঘটিয়েছে। সার্বিক উন্নয়ন অগ্রগতির পরিসংখ্যানগুলো আবারও তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন দেশের মানুষকে। সাথে এটাও বলছেন আবার দেশ সেবার সুযোগ পেলে তিনি কি কি করবেন। মানে এটাকে কি বলবেন আপনি? নির্বাচনেই তারা অংশ নিতে পারছেন না, কিন্তু তিনি দেশ সেবার সুযোগ পেলে কি করবেন সেটি বলছেন। তাহলে এটি কি প্রকারান্তরে নির্বাচনী ইশতেহার প্রচার করে চলেছে আওয়ামী লীগ? এই প্রশ্নটি কিন্তু করতে পারি, এবং বিভ্রান্তিটাও এখানেই। ওই যে বললাম, কারণ আওয়ামী লীগের যে স্ট্যাটাস এখন দলীয়ভাবে নিবন্ধন স্থগিত, কার্যক্রম নিষিদ্ধ, যার বিরুদ্ধে ইতিমধ্যেই মানে দলের সভাপতি ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে, আরো অনেক মামলা চলমান, যেই দলের অনেক নেতাকর্মী এখানে সেখানে পালিয়ে আছেন, কিভাবে দলটি নির্বাচনে অংশ নেবে? কিন্তু শেখ হাসিনার পুরো বক্তব্য শুনলে মনে হবে ইউনূস সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলেও, নির্বাচন কমিশন তাদেরকে অংশগ্রহণ করবার সুযোগ না দিলেও শেখ হাসিনা যেন জানেন, কি জানেন, যে তার দল সুযোগ পাবে নির্বাচনে। এই জন্যই প্রশ্নটি তুলেছি যে তার এই আত্মবিশ্বাসের উৎস কোথায়। তাকে এবং তার দলকে ঘিরে যেসব আইনি সিদ্ধান্ত এখন চোখের সামনে, তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা এবং দেশে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা এই আত্মবিশ্বাসকে সমর্থন করে কি? তাছাড়া তিনিই তো বলেছেন, শেখ হাসিনাই তো বলেছেন ইউনূস সরকারের অধীনে নির্বাচনে যাবে না আওয়ামী লীগ। তো এখন তো আমরা এটাও দেখছি না যে তত্ত্বাবধায়ক আসছে বা আসবে বা অন্য কোনো ফরম্যাটে কোন সরকার সামনে আসবে যেখানে ইউনূস সাহেব থাকবেন না। তাহলে এই জায়গাতে রাজনীতির পর্যবেক্ষক সিদ্ধার্থ সরকার বলছেন, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ যদি
আরো অধিক মাত্রায় আসে, মানে এখন পর্যন্ত যা এসছে এটি যদি আরো প্রেশারটা অন্তর্বর্তী সরকারের উপর তারা দেয়, শেষ মুহূর্তে আদালতের সিদ্ধান্তে যদি কোনো পরিবর্তন আসে কিংবা প্রশাসনিক পুনর্বিবেচনা যদি এক্ষেত্রে কাজ করে, মানে অনেকগুলো যদি কিন্তু এখানে আছে, তাহলে আওয়ামী লীগ সরাসরি, আবার বলা হচ্ছে বা পরোক্ষভাবে ভোটের মাঠে থাকার সুযোগ পেতে পারে। এই পরোক্ষটা আমি আসলে বুঝিনি, সেভাবে আওয়ামী লীগ আসবে কিনা সেটিও আমার মনে হয় না। এখন এই বিশ্বাস থেকেই কি তিনি নির্বাচন বয়কট করছেন না, বরং সমর্থকদের সক্রিয় থাকতে বলছেন, কি কি করেছেন, কি করবেন এই বিষয়গুলো প্রচার করছেন। এখানে আরেকটি সবচেয়ে কৌতূহলের বিষয়, মানে কৌতূহলোদ্দীপক বলতে পারেন, বিষয়টি হলো মৃত্যুদণ্ডের রায় পাওয়ার পরও শেখ হাসিনা যতটা ম্রিয়মাণ হয়ে যাওয়ার কথা অনেকে ভেবেছেন বা মনে করেছেন, তার কণ্ঠে কিন্তু তেমন কোনো ভাঙন নেই, তার কণ্ঠে কিন্তু তেমন কোনো ধরনের হতাশা লক্ষ্য করা যায় না। কারণ তিনি হয়তো জানেন রাজনীতিতে আজ যাকে নিষিদ্ধ বলা হচ্ছে কাল তাকেই প্রয়োজন হতে পারে। এজন্যই হয়তো বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তাই প্রশ্নটা এখন আর শুধু আওয়ামী লীগকে নিয়ে নয়, প্রশ্নটা হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা কি জনগণের ভোট হবে না প্রশাসনিক ভোট হবে? শেখ হাসিনার বক্তব্য ও আচরণ বলছে খেলা এখনো শেষ হয়নি। এই সংবাদই হয়তো ইউনূসকে সবচেয়ে বেশি চাপে ফেলছে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে শেখ হাসিনা হয়তো এমন কিছু জানেন বা এমন কোন পরিকল্পনা আঁটছেন যা আমরা এখনো জানি না। সবাই ভালো থাকবেন।